বিসমিল্লাহির নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অষ্টম অধ্যায় বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন। গণতন্ত্রের প্রথমে গণতন্ত্রের ধারণা আলোচনা করতেছি। বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হল গণতন্ত্র। বিশ্বের প্রায় প্রতিটি দেশে গণতন্ত্র ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। সাধারণভাবে গণতন্ত্র বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঁজিভূত না থেকে রাষ্ট্রের সব জনসাধারণের উপর ন্যস্ত থাকে এবং জনগণই তাদের সরকার গঠন করে। গণতন্ত্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্ধারিত মেয়াদ শেষে সরকার পরিবর্তনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যাতে প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকার থাকে। এই ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ থাকে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন পরিচালনা এবং কার্যক্রমে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতা, সংরক্ষণ ও কল্যাণ বৃদ্ধি ব্যবস্থা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। বাংলাদেশের সরকার পদ্ধতি একটি গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে জাতীয় সংসদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এই জন্য সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার শাস্তি বিধান রয়েছে। এখানে গণতন্ত্রের ধারণা আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সংজ্ঞা দিয়েছে। তবে গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। তখন ভেটালের মধ্যে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র সাধারণত মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে পরিচালিত সরকার। এর অর্থ এই নয় যে গণতন্ত্র সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে উপেক্ষা করবে, বরং গণতন্ত্র আইনের দৃষ্টিতে সকলে সমান। সুতরাং গণতন্ত্র বিশ্বজগের একটি জনপ্রিয় ধারণা, যা বর্তমান সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কারণে গণতন্ত্র সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত অধ্যয়নযোগ্য বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ। সরকার ব্যবস্থা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত প্রাচীন গ্রিসের নাগরিক সমাজ গণতন্ত্র বলতে বুঝত এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে গোটা নাগরিক সমাজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। এথেন্সে গণতন্ত্র পরবর্তীতে চলমান থাকেনি। মধ্যযুগে ধর্ম ও রাজার দ্বৈত শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক সময় কেটে গেছে। দীর্ঘকাল পরে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে খ্রিস্টীয় 7ম ও 8ম শতাব্দীতে। 1920 শতকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন দেখা যায়। 18 শতকে গণতান্ত্রিক মতধারার প্রচলন হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা হয়। বর্তমানে গণতন্ত্রের বিকাশ এতই সাফল্য লাভ করেছে যে আধুনিক সভ্যতায় গণতান্ত্রিক সভ্যতায় পরিণত হয়েছে। আমরা জানলাম গণতন্ত্রের ধারণা। কারণ গণতন্ত্রের প্রকারভেদ। সাধারণত গণতন্ত্র দুটি পদ্ধতিতে কার্যকর হয়: প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, তারপরে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি? যে শাসন ব্যবস্থা নাগরিকের প্রত্যক্ষ সরাসরিভাবে শাসকের পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা সহ অন্যান্য ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করত।
সমস্যা, জনসংখ্যা বেশি অবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার সুযোগ কম। সুইজারল্যান্ডে কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনও প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে। প্রত্যক্ষ গণতন্ত্রে সকল নাগরিক সবাই শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারে। এখন বর্তমান যুগে রাষ্ট্রীয় জনসংখ্যা অনেক এবং আয়তন অনেক বিশাল, সুতরাং সবাই রাষ্ট্রীয় শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ এখন সম্ভব নয়। তাই বর্তমান যুগে প্রত্যেক দেশের পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চালু আছে। পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। এই ধরনের গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করেন না। পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত রয়েছে। রাষ্ট্রের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং এই প্রতিনিধিরাই শাসন কার্যে অংশগ্রহণ করে। গণতন্ত্রের দোষ গুণ, গণতন্ত্রের দোষ এবং গুণটা রয়েছে। গণতন্ত্রের সুন্দর দিকগুলো হল গণতন্ত্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত, এটি হল দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় সরকার জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হয় এবং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হল জনগণ দ্বারা পরিচালিত সরকার। স্বৈরাচারী পন্থায় নিয়ন্ত্রণ, দমন, বিপরীতমূলক আচরণ এই শাসন ব্যবস্থায় কোনো ক্রমেই কাম্য নয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এই ব্যবস্থায় জনগণের ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা স্বীকৃত, ফলে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। এই ব্যবস্থায় সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত। জনগণের আস্থা হারালে এই সরকার টিকে থাকতে পারে না। এই ব্যবস্থায় ব্যক্তি তার আত্মবিকাশের সর্বাধিক সুবিধা লাভ করে। তদুপরি গণতন্ত্র হচ্ছে কল্যাণকামী সরকার। এর মূল উদ্দেশ্য হল জনকল্যাণ সাধন। গণতান্ত্রিক ব্যবস্থায় বেশ কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি পাওয়া যায়। থেকে আমরা গণতন্ত্রের গুণাবলী আলোচনা করলাম। এখন ত্রুটি সম্পর্কে আলোচনা করি। প্রাচীনকালের প্রখ্যাত মনীষী দার্শনিক এরিস্টটল গণতন্ত্রকে মূর্খ বা অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন, কেননা সংখ্যাগরিষ্ঠ শাসন হিসেবে গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে অঙ্গ যোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। ফলে উপযুক্ত অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না। শাসন কার্য পরিচালনায় নানা ধরনের সমস্যা দেখা দেয়। ওনারা এইসব খুঁজে গেছে নির্বাচনে অযোগ্য ব্যক্তিও নির্বাচন, অযোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা করা হতে পারে না। বাস্তবে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ শাসনে পরিণত হয়। সংখ্যালঘুরা আইনসভায় তাদের প্রতিনিধি প্রেরণ করতে পারে না, ফলে তাদের অভাব অভিযোগ সম্পর্কে সরকার উদাসীন থাকতে পারে। গণতন্ত্রের বহু পরস্পরবিরোধী মত উদাহরণ দেখা দেয়। এতে বিভিন্ন ক্ষেত্রে মত পার্থক্য ও সংঘর্ষের সৃষ্টি হয়, জাতীয় সংহতি বিনষ্ট হতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মানুষের সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতীয় দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়ে। উন্নত দেশগুলোতে সরকারি দল নিজ দলের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে শাসন কার্য পরিচালনা করে থাকে, ফলে নিরপেক্ষতা নষ্ট হয়। এতে করে গণ অসন্তোষ দেখা দেয়। গণতন্ত্র তুলনামূলক ব্যয়বহুল শাসন ব্যবস্থা, ঘন ঘন নির্বাচনী ব্যবস্থা, জনগণ গঠন, ব্যাপক কার্য ইত্যাদিকে কেন্দ্র করে সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এখন আমরা জানি বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়।
বাংলাদেশ তবে পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান গণপরিষদের দেশের সংবিধান প্রণয়ন করতে 9 বছর সময় লাগে। এই সময় পার্লামেন্টারি শাসনের নামে বস্তুত গভর্নর জেনারেল এবং আমলারাই দেশ শাসন করত। প্রধানমন্ত্রী অথবা আইনসভার মতামতের তোয়াক্কা না করে গভর্নর জেনারেল নিজের পছন্দ অনুযায়ী মন্ত্রিসভা গঠন করতেন। সংবিধান প্রণয়নের 2.5 বছরের মাথায় জেনারেল আইয়ুব খান 1958 সালে সামরিক শাসনের জারি করেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা অবসান ঘটে। কিছুটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, সেটাও অবসান হয়। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে এবং সেটাই ছিল তৎকালীন পাকিস্তানের শেষ নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। কিন্তু পাকিস্তানের সামরিক সরকার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 26শে মার্চ 1971 চূড়ান্ত পরিণত 1971 সালে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের উদয় ঘটে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের 3টি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। এগুলো হলো আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সময় কেটেছে অগণতান্ত্রিক সেনা শাসনের অধীনে। স্বাধীনতার পর জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালিরা তাদের দীর্ঘ সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর নেতৃত্বে গণতন্ত্র লাভ করেছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ও কাঠামো নির্মাণ, দেশের বিভিন্ন শিল্পের পুনরুজ্জীবিতকরণ, জাতীয়করণ, প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এইসবের মধ্যে রয়েছে পার্লামেন্টারি পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন, স্বাধীনতার 10 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন, 1972 নতুন রাষ্ট্র হিসেবে 140টি দেশের স্বীকৃতি লাভ, জাতিসংঘ ও OIC সহ আন্তর্জাতিক সংস্থা সংগঠনের সদস্যপদ প্রাপ্তি, নতুন সংবিধান অনুসারে 1973 সালে 7 মার্চে সাধারণ নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি। 1975 সালে 15ই আগস্ট বিদেশি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র একটি বিপদগামী সেনা সদস্যের হাতে জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপস্থিত সকল সদস্য শাহাদাত বরণ করেন। একই সালে 3রা নভেম্বর জাতীয় চার নেতা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। শুরু হয় বাংলাদেশের পথযাত্রা। তার 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত অব্যাহত থাকে। 75 পরবর্তী 15 বছর দেশ ছিল সেনা শাসনের অধীনে। এই সময় জনগণের ভোটাধিকার হরণ করা হয়। বিভিন্ন দল ভেঙে নেতাদের ভাগিয়ে এনে সেনা সমর্থক দল গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে নামে ক্ষমতাসীনদের অর্থাৎ ক্ষমতাসীনদের কর্তৃক ভোট কেন্দ্র দখল, আসন ভাগাভাগি হয়। নির্বাচন কমিশন বলতে গেলে কার্যকর ও অসহায় হয়ে পড়ে। 90-এর গণঅভ্যুত্থান, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও 27শে ফেব্রুয়ারি 1991 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন ও গণতন্ত্র উদ্ধারে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে। 1991 সালে নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। নির্বাচনের পর জাতীয় সংসদের সকল ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে 6 আগস্ট মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। অবশ্য সরকারি বিরোধী দলের মধ্যে পারস্পরিক সমঝোতা দীর্ঘদিন স্থায়ী হয়নি। জাতীয় সংসদের ঢাকার মিরপুর 1993, বাঁকুড়ার 1994 প্রহসম্পন্ন পূর্ব নির্বাচনের ব্যাপক পার্শ্বদিকে কেন্দ্র করে অচিরেই তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। জাতীয়ভাবে একটা আশঙ্কা তৈরি হয় যে দলীয় সরকার বিরোধী কোনো নির্বাচনে
অবাধ সুষ্ঠু হবে না। অতএব আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাতে থাকে। এই দাবিতে পর্যায়ে 147 জাতীয় সংসদ থেকে সদস্য জাতীয় সংসদ থেকে বর্ণিত করেন। আওয়ামী লীগ বাড়িয়ে জামাত ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিদের রাজপথে আন্দোলন শুরু করে বিএনপি সরকারের দাবি ঘোষণা করে 15 ফেব্রুয়ারি 1996 সালে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি তবে আওয়ামী লীগ অন্য দলগুলি নির্বাচন অংশগ্রহণ না করে প্রত্যাখ্যান করে প্রায় ভোটারবিহীন পরিবেশে তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দলগুলি নির্বাচন বর্জন করায় নির্বাচন গুরুত্ব বৈধতা হারায়। 4-3 স্থায়ী ষষ্ঠ জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের 3 দশক গৃহীত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে 12 জুন 7ম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এরপর আওয়ামী লীগ সরকার ক্রমাগত শক্তিশালীকরণ বিভিন্ন পদক্ষেপ নেয়। এসবের মধ্যে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের মাধ্যমে সংসদকে শক্তিশালী করা, সংসদের প্রধানমন্ত্রী প্রবর্তন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদক নির্বাচন নারীদের প্রতিযোগিতা নির্বাচন সংস্থাদের প্রতিযোগিতা 2001 সালে 1 অক্টোবর অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত 7 দলীয় জোট সরকার গঠন করে। এই সময় দলীয় স্বার্থের উদ্দেশ্য অবসরের বয়স 65 থেকে 67 বছর ধরে পছন্দ লোককে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নকশা আনতে হয়। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দেশে চরম সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি উদ্ভব করে। 2007 সালে সেনাবাহিনী প্রধান মনি আহমদের নেতৃত্বে রাজনীতিতে গবেষণা হস্তক্ষেপ করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন থেকে। এই সময়ে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ বিএনপি গ্রেপ্তার, তাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তথাগত যে কোনো সংস্থার আইনের আদেশ জারি পদক্ষেপ গ্রহণ করা অসম্ভব নিক্ষণ পায়। ক্ষমতায় স্থায়ীকরণের অবক্ষয় চলে 2 বছর পরে সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। 29 ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিপুল বিজয় অর্জন করে সরকার গঠন করে। 10ম জাতীয় সংসদ 5 জানুয়ারি 2014 এবং 11 জাতীয় সংসদ নির্বাচন 30 ডিসেম্বর 2018 অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী উন্নয়নের জন্য নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয় হয়ে সরকার গঠন করেছে। আমরা জানলাম বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে জানলাম। আমরা রাজনৈতিক দল যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে সেখানে রাজনৈতিক দল তাকে রাজনৈতিক দল আধুনিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকার বলতে দলীয় সরকারকে বোঝায়। রাজনৈতিক দল বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্রিকতায় কল্পনা করা যায় না। রাজনৈতিক দলকে কেন্দ্র করে জনগণ গঠন, দলীয় আদর্শের প্রচার, সমর্থক গোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন নাগরিক সমাজ গড়ে ওঠে। রাজনৈতিক দলের সংজ্ঞা: সাধারণ ভাষায় রাজনৈতিক দল অত্যন্ত সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়। তারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। অধ্যাপক একটা রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত এক দলকে বোঝায় যারা রাজনৈতিক এককভাবে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন কর্মসূচি প্রদান রাজনৈতিক দলের বৈশিষ্ট্য: রাজনৈতিক দল সাধারণত একক কিংবা একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্ব সমন্বয়ে গড়ে ওঠে।
সুতরাং দৃষ্টিকোণ থেকে বলা যায় রাজনৈতিক বর্গের মাধ্যমে নাগরিক সমস্যাকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট কর্মপন্থার গঠন এবং বৈধ উপায়ে সরকার গঠন উদ্দেশ্যে নির্বাচিত সম্ভবত একটি জনসমষ্টি হল রাজনৈতিক দল। জাতীয় স্বার্থ সংরক্ষণ উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক দৃঢ়তা এবং দলীয় সদস্যদের স্বার্থ পুনরায় দল তৎপরতা প্রদর্শন করে রাষ্ট্রবিজ্ঞানী লেখাইবার রাজনৈতিক দল সম্পর্কে বলছে যারা কতগুলো সুনির্দিষ্ট নীতিনীতিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিকভাবে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। সুতরাং রাজনৈতিক দল একটি জনসংগঠন যারা সদস্যগণ রাষ্ট্রের সদস্য সম্পর্কে ঐক্যমত প্রদর্শন করে নির্বাচন ক্ষমতা অর্জনের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের উদ্দেশ্য চিহ্নিত করা হয়। দলের প্রধান উদ্দেশ্য হল সমস্যা সমূহ চিহ্নিত করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা সমূহ চিহ্নিত করে আদর্শগত বা পক্ষগত সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করা। দুই, রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি করা। তিন, দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধ অর্জন করা জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা। তার বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র শাসন বা গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা। শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দলের অস্তিত্ব গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের প্রধান শর্ত। অধ্যাপক ফাইনার বলেছেন, আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। একটি রাষ্ট্রে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যে ধরনের সমর্থন ব্যবস্থায় বিদ্যমান থাকুক না কেন, সব ক্ষেত্রে রাজনৈতিক দলের গুরুত্ব স্বীকৃত। বস্তুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের পরিচালিত গুরুত্ব সর্বাধিক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা নির্ণয় করা হল দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার আলোকে প্রতিটি রাজনৈতিক সংগঠন দলীয় নীতিমালা ও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে। এই নীতিমালা ও কর্মসূচি সাধারণত রাজনৈতিক দলের ইশতেহারে উল্লেখ থাকে। দলের নীতি পরিকল্পনা সম্পর্কে জনগণকে জানানোর জন্য রাজনৈতিক দল সভা সমিতি, টকশো আয়োজন সহ পত্র-পত্রিকার মতামত ব্যক্ত করে তাদের নীতি কর্মসূচি প্রচার করে এবং জনসমর্থন সৃষ্টি করে। দেশের জাতীয় নির্বাচনের দলের প্রার্থী মনোনয়ন এবং তার পক্ষে দলীয় প্রচার চালানো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ। মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য রাজনৈতিক দল তাদের সমর্থন দেওয়ার নির্বাচনী প্রচারণা চালায়। রাজনৈতিক দলের প্রথম কাজ হচ্ছে নির্বাচনী জয়লাভের পর সরকার গঠন করা। আদালত নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে থেকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজনৈতিক দলকান্তরীয় নীতিমালা কর্মসূচির ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে। নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক সাধারণ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলের ভূমিকা নস্বীকার্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল পার্লামেন্টের বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উত্থাপন, বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর সংসদের বাইরে বক্তব্য বিরোধী সমালোচনার মাধ্যমে বিরোধী দল সরকারকে আইনের শাসন প্রতিপালনে সহায়তা করে। এছাড়া বিরোধী দল জনগণের সামনে সরকারের পাশাপাশি বিকল্প কর্মসূচি তার গঠনমূলক সমালোচনা কার্যকর ভূমিকা রাখা বিরোধী দলের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক দলের সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় জনগণের মাঝে মিশে থাকে, সরকারের নীতি
দেশের নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন গড়ে তোলে। পরাধীনতা থেকে মুক্তি এবং স্বাধীনতার জন্য রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব প্রদান করে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে। রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা অপরাধ সরকারের অভাব অভিযোগ তারা সার্বিক কল্যাণের কর্মসূচি প্রণয়ন করে। এছাড়া সাংগঠনিক ব্যবস্থায় বিরোধী দল এবং বিকল্প সরকার সরকার সমর্থন হারালে কোনো কারণে কখনো বিরোধী দলের ক্ষমতা বা সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়। এইভাবে এই অধ্যায়ে আমরা গণতন্ত্র, যেখানে গণতন্ত্র সেখানে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। গণতন্ত্র নির্বাচনের সম্পর্ক, তারপর বাংলাদেশের জাতীয় সংসদীকরণ প্রক্রিয়া, তারপর নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কাজ, নির্বাচনী আচরণবিধি, এগুলো